যে তুই কই, আমি কই ভাই আমি নোয়াখালী। পরে জিজ্ঞেস করছে একটা ভিডিও বানাইতে হবে, যে কারণ ওই যে তখন তো ভাঙচুর চলতেছে না, তো ভিডিওটা এমন যে দেশের যেন ওই দেশের যে ইয়াগুলো আছে আমাদের, মানে যে জিনিসগুলো আছে আমাদের দেশে যেমন মেট্রো রেল টেল এগুলো যেন না ভাঙে, হ্যাঁ এটার জন্য একটা ভিডিও বানাইতে হবে, তোর আমি কিছু টাকা দিব। একদম আমার বিষয়টা যেটা আমি বলি, উনি যখন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কী করছে না করছে এইসব সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই নেই, কারণ আমি তখন গ্রামে ছিলাম। আমি তখন কিন্তু পুরাপুরি আমি নোয়াখালীতে 2-3 মাস থেকে, তখন আমি টানা 3 মাস কি 4 মাস আমি নোয়াখালীতে ছিলাম। আবার আপনার মনে আছে তখন বন্যা হয়েছিল নোয়াখালীতে গত বছর, তো তখন এরকম আন্দোলনের সময় কিন্তু নেট ছিল না, টানা 7 দিন 8 দিন অনেক সমস্যা, নেট টেট ছিল না। তো ভাইয়া একদিন নেট খুলছিল কিছুক্ষণের জন্য, মনে আছে কিনা আপনারা অবশ্যই জানেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ জানে, কিছুক্ষণের জন্য নেট খুলছিল, আমার মেসেজ দিছে যে তুই কই, আমি কই ভাই আমি নোয়াখালী। পরে জিজ্ঞেস করছে একটা ভিডিও বানাইতে হবে, যে কারণ ওই যে তখন তো ভাঙচুর চলতেছে না, তো ভিডিওটা এমন যে দেশের যেন ওই দেশের যে ইয়াগুলো আছে আমাদের, মানে যে জিনিসগুলো আছে আমাদের দেশে যেমন মেট্রো রেল টেল এগুলো যেন না ভাঙে, হ্যাঁ এটার জন্য একটা ভিডিও বানাইতে হবে, তোর আমি কিছু টাকা দিব। কথা হয়েছে এটা, তোরা আমি কিছু টাকা দিব, এই যেন কোনো ধরনের ভাঙচুর এগুলো না করে, দেশের সম্পদ যেন নষ্ট না করে। তো এই কথার পরে আবার ফোন কাটছে, শেষ, হয়তো আবার ব্যাক করতো, কিন্তু আবার নেট চলে গেছে বাংলাদেশ থেকে, আবার কোনো ধরনের যোগাযোগ নেই, কথা নাই বার্তা নাই যোগাযোগ নাই, হের মতো আমরা আমার মতো। আচ্ছা, যখন আফ্রিদি ভাই গ্রেপ্তার হয়েছে তখন আমার কাছে কি মনে হয়েছে বলতে কি, আফ্রিদি ভাই যে গ্রেপ্তার হবে এটা তো আমরা সবাই আগে থেকে জানি, কারণ একটা গণমাধ্যমের মাধ্যমে তারা জানাই দিছে যে 26 ঘন্টার আলটিমেটাম বা 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, ওনাকে গ্রেপ্তার করতেই হবে। তখন থেকে আমরা জানি, ইভেন যেটা ফার্স্ট অফ অল যেটা বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিই বা বলতে হবে, আফ্রিদি ভাইয়ের আব্বারে ধরার আগে কিন্তু আমারে ধরছে সিআইডি। এটা কোথা থেকে ধরছে আমাকে বলি, বসুন্ধরা থেকে, আমাদের সজল অটোর সজল ভাইয়ের দোকানের ওইখান থেকে আমাকে ডিরেক্ট একজন শার্ট প্যান্টওয়ালা ভাইয়া এসে আমার হাত চাবি ধরছে, ধরে আমার সাথে কথা বলতে বলতে তারপর দেখছি অনেকে আসছে, আমাকে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু। ওই দিন রাতের 8টা বাজে আঙ্কেলে ধরছে। আচ্ছা গেল, তারপর এর ভিতরে তো আমার জিজ্ঞাসাবাদ, এবং আমি অল টাইম মানে তাদের চোখের মধ্যেই ছিলাম, আমি কই যাই না যাই কী করি না করি, আমার ফোন টোন সব ট্রেস করা আছে তাদের কাছে। তো ওনারা দেখছে যে ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, মানে ওনারা পুলিশের লোক, আমার একটা মানুষ তদন্ত করতেছে, আমার মোবাইলে কি কি আছে সব ঘাটতেছে, এটা তো জানি, এবং ওনারা দেখাইছে না, কার্ড দেখাইছে না যে ওনারা পুলিশের লোক। আমি আন্দাজে আমারে একটা মানুষ ধরিয়ে এলাইছে, আমি তো প্রথমে ভাবছি যে এরা নেশা টেশা হুঙ্গাই দেয় নাকি, ওই লোক নাকি রাস্তাঘাটে ধরে বসছে, এবং ওনারা তো অবশ্যই আমার ট্র্যাকের ভিতরে রাখতে দেখে তো আমি কই আছি ওনারা জানতে পারছে। আমাকে প্রশ্ন করা হয়েছে একদম, আমার একদম স্পষ্ট মনে আছে, আমার প্রশ্ন করছে আফ্রিদি কই, আমি কি স্যার আমি তো জানি না। পরে একজন স্যার আমারে বলছে যে চোররে ধরার পরে চোর সবসময় বল আমি জানি না, আমি চিনি না, আমি দেখি নাই। পরে আমি বলছি স্যার সমস্যা না, ঠাস করে আমার মোবাইল নিয়ে গেছে, আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে আমার একটা বয়া ছিল মাইক, তো আমার বলতেছে ব্যাগ খোলো, ব্যাগ খুলছি, দেখাইছি সব দেখাইছি। পরে আমার জিজ্ঞেস করছে যে আফ্রিদির সাথে কি কথা হয় না, আমি কই না স্যার। পরে কদিন থেকে কথা হয় না, পরে আমি কই স্যার আমার প্রায় 1 বছর 2 মাসের মতো হয়েছে, মানে জুলাই আন্দোলনের 2 মাস আগে আমার অনার্স ফাইনাল পরীক্ষা হয়েছে। অনার্স পরীক্ষা শেষ করার পরে লাস্টের দিন আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমি বিভিন্ন অসুখে ভুগছি, মানে মোড়া ছিলাম তখন আরও। তো পর আমি নোয়াখালী চলে গেছি, কারণ আমার ঢাকায় কেউ নাই, আমার আত্মীয় স্বজন যে আমার টেক কেয়ার করবে। আমি গ্রামে চলে গেছি, যাওয়ার পর থেকে আমি আর পরীক্ষাও শেষ হয়েছে, আর ঢাকা যায় কী করব, কাজ কামও নাই, তখন আমি নোয়াখালী থেকে গেছি। এর কয়েকদিন পর থেকে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়, হ্যাঁ ওই বাংলাদেশের মধ্যে নেট ছিল না, কিছু না, আর ভাইয়ের সাথে যোগাযোগ নেই, এই যে যোগাযোগ অফ, উনি জুলাই আন্দোলনে কি করছে না করছে এগুলো আমি কিছু জানি না। ভয় পাইতাম বলতে কি, আমি বিষয়টারে মানে অনেক ডেঞ্জারাস জিনিসটা বলার কারণে হয়তো অনেকে অনেক খারাপভাবে নিয়েছে বিষয়টা, কিন্তু আমি চাইলে অনেক সুশীলভাবে সুন্দরভাবে বলতে পারতাম। জিনিসটা হচ্ছে কি, আফ্রিদি ভাই কিন্তু ক্যামেরার ভিতরে অনেক নরম সরম মানুষ দেখলে মনে হয়, তা আফ্রিদি ভাই ক্যামেরা বাইরে কিন্তু একটু মানে অন্যরকম, উনি একদম বড় মাপের ইউটিউবার বা একটা বড় মাপের মানুষ, আমাদের কাছে উনি অন্যরকম, এবং আমরা ওনার ভয় পাইতাম, শ্রদ্ধা। এই ভয় পাওয়াটা কিন্তু একদম ভয় পাওয়া যেটা, হ্যাঁ ভয়ও পাইতাম, হ্যাঁ ভয় পাইতাম। আর অ্যাজ এ হয়তো আমি বলছি যে আমার ভাইয়া মারছে, হ্যাঁ মারছে তো অবশ্যই, উনি আমার বেল্ট দিয়ে মারছে, আমার না সবাইও শাসন করতো, কিন্তু অ্যাজ এ শাসনটা কি আমি এখন ফিল করতেছি, যখন আমার সবাই বলতেছে যে তুই কেমনে 2 নাম্বার এটা করলি, তো এটা 2 নাম্বারই না, আমি এখন ফিল করতেছি যে হ্যাঁ উনি অ্যাজ এ বড় ভাই হিউম্যান বিং হিসাবে আমার মারতো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমার যখন বলতে যে তোমার সাথে কোনো টর্চার হয়েছে কি না,
আমি আজ টর্চার না, আমার কথা হচ্ছে যা সত্যি তা বলবো। আমাকে উনি যা মারতো টারতো আমি এগুলো সব বলছি। আমার কথা হচ্ছে আমি কোনো মিথ্যা জড়াইতে চাই না, মিথ্যা জড়াইলে আমার নামে উল্টাপাল্টা কোনো একটা ক্ষতি হইতে পারে। আর ওনার মামলা হয়েছে, ওনারটা উনি আজ হোক কাল হোক ছুটতে পারবে। আমার মামলা হলে আমার ছুটাবে কে? আমার বাপের তো এরকম হাজার কোটি টাকা নেই, শত শত কোটি টাকা নেই যে আমার ছুটানোর জন্য অনেক মানুষ আছে। আমি তো একটা মিডল ক্লাস সাধারণ ফ্যামিলির ছেলে, আমার এই মামলা চালাবে কে? একটা মিথ্যা মামলা যদি আমি জড়াই যাই, আমার এগুলো দেখবে কে? তাই আমি যা সত্যি তা বলছি। তো মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছে যে এটা এই ভয়টা হচ্ছে একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, কিন্তু শ্রদ্ধা ভালোবাসা আর আরেকটা বিষয় আমার বলতে হবে। আর ভয় পাই কেন? ভাইয়া সবসময় একটা জিনিস পছন্দ করতো না, আমরা বাইরে কাজ করি, এটা আরেকটা ভয়। কারণ আমরা যখনই বাইরে কাজ করতাম তখন ভাইয়ার মন খারাপ হয়ে যেত। ভাইয়া ভাবতো যে আমরা ওনার থেকে অনেক দূরে চলে যাব, তখন আইনা আমাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ এই সেই হ্যান ত্যান, পরে মানে হয়তো আমরা রাগারাগি করলে ভাইয়া করলে আমার মারটার দিত, মারতো, এটা সত্যি আমরা মারছে, এটা তো সত্যি ঘটনা।